আমি মনে করি হুমায়ুন কবির আসলে তৃণমূল কংগ্রেসেরই লোক। না, এক Z+ সিকিউরিটি দেওয়া হয়েছে সম্ভবত থ্রেট পারসেপশনকে নজর করে রেখে। একটা মানুষের উপর যদি থ্রেট থাকে তাহলে তো বাঁচাতে হবে ওকে, না চাইলে Z সিকিউরিটি সেটা দেওয়ার নিয়ম হয়তো দিয়েছে। আমি তার ভেতরের ব্যাপারগুলো বলতে পারবো না। শুভেন্দু সুকান্ত সহ একাধিক বিজেপি নেতার মুসলিম বিরোধী মন্তব্য, মুসলিম বিরোধী দল হিসেবে প্রচার। সব মিলিয়ে ভোটের আগে চাপে বিজেপি শিবির। নির্বাচনের স্ট্র্যাটেজি, প্রার্থী তালিকা, টিএমসি, হুমায়ুন কবিরের সবকিছু নিয়ে মুখ খুললেন বিজেপির বিমল শঙ্কর নন্দ। মুসলিম ভোট ছাড়া আসন্ন নির্বাচনে বিজেপির কতটা সম্ভাবনা রয়েছে? এদিকে রাজ্যের বিজেপি একের পর এক নেতা মুসলিম বিরোধী মন্তব্য করে চলেছেন। আসন্ন নির্বাচনে মুসলিম এলাকাগুলিতে বিজেপির স্ট্র্যাটেজি কি হতে পারে? প্রথম কথা, শুভেন্দু অধিকারী বা আপনি যাদের সব নাম বললেন তারা কেউই কড়া মুসলিম বিরোধী বক্তব্য রাখছেন না। এটা আমি অ্যাকসেপ্ট করছি না আপনার এই প্রপোজিশনটাকে, নাম্বার 1। নাম্বার 2, পশ্চিমবঙ্গে আমরা যেভাবে ভোটটাকে ভাবি, এই মুসলিম ভোট, হিন্দু ভোট এইভাবে ভাবি না। একজন সচেতন নাগরিক, একজন র্যাশনাল বিইং, তার মধ্যে র্যাশনালিটি রয়েছে। আমরা মনে করি তাদের উচিত সেই র্যাশনালিটি অনুযায়ী ভোট দেওয়া, এবং তাদের দেখতে হবে যে শুধু তাদের ব্যক্তিগত স্বার্থ বা তাদের সমষ্টিগত স্বার্থ নয়, গোটা রাজ্যের স্বার্থ, গোটা দেশের স্বার্থ। খালি আমার সমষ্টির স্বার্থ মিটে গেল, তারপর আমি যা খুশি তাই করবো, গুন্ডা বদমাশকে ভোট দিয়ে দিলাম, এই ভাবনা যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কিন্তু ভুল করবে। দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে এই ভুল বহুদিন ধরে হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ক্ষমতায় এসেই একটা কথা বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ, তাহলেই তো সবকা বিশ্বাস হবে। তো সবকা সাথ সবকা বিকাশের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান প্রত্যেকেই তো পড়ছে। তো তাই যদি হয় তাহলে কোনো পার্টিকুলার কমিউনিটি যদি জেদ ধরে বসে থাকে বিজেপিকে ভোট দেবো না, এটা খুব লজিক্যাল হয় না। আমি পরিষ্কার বলছি, এটা লজিক্যাল নয়, তাদের ভুল বোঝানো হয়। দ্বিতীয় কথা, এই রাজ্যের যারা এখন শাসক দল, নাম করেই বলি তৃণমূল কংগ্রেস, ইউজুয়ালি দলটার নাম আমি ধরি না, বিরক্ত লাগে নাম ধরতে, তাও বলি যে তারা তো ধরেই নিয়েছে যে বিশেষ একটা সম্প্রদায়ের ভোট তারা পাবেই। এই কথাটা আমার নয়, কিন্তু ওদের একজন ইলেকশন স্ট্র্যাটেজিস্ট পরে দল নিজে একটা দল বানাতে গিয়ে ডুবে টুবে এখন আবার কি করবে ভগবান জানে, তার নাম প্রশান্ত কিশোর। তিনি নিজেই একদম অল ইন্ডিয়া চ্যানেল, একটা ইংরেজি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন, আমরা তো 30% দিয়েই শুরু করছি, বিজেপি তো 70%কে নিয়ে লড়ছে। এই কথাটার মানে যে আমরা বিশেষ একটা সম্প্রদায়ের ভোটটা পাবো বলে ধরে নিয়েছি। আর একটা কথা, এই রাজ্যের যিনি চিফ এক্সিকিউটিভ মুখ্যমন্ত্রী, তিনি তাঁরই স্টেটমেন্ট, যে গরু দুধ দেয় তার লাথি খেতে আমি রাজি আছি, কথাটা তো আমার নয়, কথাটা তো ওনার। তাহলে এই রাজনীতি কারা করছে? আপনি যদি বলেন শুভেন্দু অধিকারী কট্টর মুসলিম বিরোধী অবস্থান নিচ্ছে, আমি তো অস্বীকার করলাম, কিন্তু আপনি আমার এইগুলো অস্বীকার করুন যে মমতা ব্যানার্জি যে কথা বলেননি, আপনি এটা অস্বীকার করুন যে প্রশান্ত কিশোর এটা বলেননি। বলেছেন, ওটা পাবলিক ডোমেইনে রয়েছে। তো স্বাভাবিকভাবেই এই যে হিন্দু মুসলিম ভোটের বিভাজন আমরা কিন্তু করি না। আমরা বারবার বলি যে এই দেশটা আমাদের সকলের, যারা এই দেশে জন্মেছি। 1950 সালের 26শে জানুয়ারি এই দেশের যারা নাগরিক ছিল তারা বৈধ নাগরিক। আমাদের নাগরিকতা আইনে কোথাও হিন্দু মুসলিম আলাদা করা নেই। আমরা পরবর্তীকালে যখন সংশোধন হয়েছে সিএ, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা জৈনদের সুযোগ দিয়েছি, তার অন্য কারণ আছে, ডেফিনেটলি অন্য কারণ আছে, ওই সুযোগটা আমরা দিয়েছি। কিন্তু এখানে আইনে, নাগরিকতা আইনে কখনো হিন্দু, বৌদ্ধ, মুসলিম ভাগ করা হয় না। ফলে এই যে ভোটকে হিন্দু ভোট, মুসলিম ভোট এইভাবে ভাগ করা, এইটা আমি মনে করি অত্যন্ত অন্যায়, এবং সেটা আমরা করিনি, এরা করেছে। আর সবচেয়ে বড় কথা, যে ভোটটা নিয়েই এরা বাঁচার চেষ্টা করেছে সেই ভোটটা আছে তো সঙ্গে। আচ্ছা, বিগত 15, আমি বাম আপনার ছেড়লাম, কারণ আমি সিপিএমকে অসম্ভব ঘৃণা করি, কারণ এরকম একটা ভাবনা কি করে আধুনিক সমাজে থাকে আমি জানি না। আমার মানে ঘৃণার 1 নম্বর পাত্র হচ্ছে এই বামপন্থীরা, বিশেষত সিপিএম। আমি তাদের কথা ছেড়ে দিলাম, তারা তো খারাপ আমরা ধরে নিয়েছি। কিন্তু বিগত প্রায় 15 বছরে মুসলিমদের কি সুবিধা হয়েছে পশ্চিমবাংলায়? কটা লোক চাকরি পেয়েছে, কজন নিজের পায়ে দাঁড়িয়েছে?
কিচ্ছু হয়নি। বরং হয়েছে কি, মারছে মুসলিম, মরছে মুসলিম, মুসলিম মায়েরা সন্তান হারাচ্ছে, মুসলিম বোনেরা ভাই হারাচ্ছে, মুসলিম দাদারা ছোট ভাইকে হারাচ্ছে, ছোট ভাই দাদাকে হারাচ্ছে, এটাই তো দেখছি আমরা। ফলে মুসলিমদের মধ্যে এখন একটা চেতনা তো তৈরি হয়েছে যে এই কি জায়গায় এলাম আমরা, কেন এগুলো হচ্ছে। ফলে আলটিমেটলি সেই ভোটও কিন্তু চলে গেছে। মুর্শিদাবাদে পলিটিক্যাল লিডার হিসেবে কেউ গুরুত্ব দিত না হুমায়ুন কবির। সে একটা প্রোগ্রাম নিল, হাজার হাজার লাখ লাখ মানুষ এসে হাজির হয়ে গেল। এটা যদি ইন্ডিকেশন না হয় তাহলে তৃণমূল আনন্দে থাকুক, কিন্তু পায়ের তলায় মাটি প্রায় শেষ হতে বসেছে, প্রায় শেষ হয়ে গেছে। বিমলদা, 2021 বিধানসভা ইলেকশনে বিজেপি মাত্র ছটি মুসলিম ক্যান্ডিডেটকে দাঁড় করিয়েছিলেন। আজকের দিনে যদি আমরা দেখি মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, যেগুলো মুসলিম অধ্যুষিত এলাকা, এই জায়গাগুলো থেকে আজকে বিজেপি কিভাবে নির্বাচন ফাইট করার স্ট্র্যাটেজি রাখছে? না দেখুন, এই মুহূর্তে তো সমস্ত স্ট্র্যাটেজি বাইরে বলাটা আমার পক্ষে কঠিন, আমি বলতেও পারবো না, সেটা বলা যাবে না। আমি শুধু কতগুলো কথা বলি। সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রধান স্ট্র্যাটেজিটা আপনাকে আমি বলে দিই। পশ্চিমবঙ্গ থেকে ভয়ঙ্কর শক্তিটাকে উৎখাত করে দেওয়া। একটা ভয়ঙ্কর খারাপ লোকেদের হাতে পশ্চিমবাংলাটা চলে গেছে। তাদের হাত থেকে পশ্চিমবাংলাকে বাঁচাতে গেলে আমাদের তাদের তাড়াতে হবে, ক্ষমতা থেকে সরিয়ে যেতে হবে, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা প্রত্যেক মানুষকে মনে করি তারা হচ্ছে এই বাংলার উন্নয়নের শরিক, তাদের উন্নয়নে অংশ নেওয়া উচিত এবং সেই অনুযায়ী তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। ফলে আমরা সব মানুষের কাছে আমরা পৌঁছবো এবং তাদের সঙ্গে কথা বলবো, এই দুটো বলতে পারি। বাকি সব স্ট্র্যাটেজি তো বলা যাবে না, ওগুলো পাবলিকলি বলা যায় না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। আর কে প্রার্থী হবে না হবে, দ্যাট ইজ ডিসাইডেড বাই আ গ্রুপ। ভারতীয় জনতা পার্টি সেই গ্রুপটা রয়েছে যারা ইলেকশন পরিচালনা করেন এবং আমাদের পার্লামেন্টারি বোর্ড রয়েছে। সর্বভারতীয় দলে যা হয় তারাই প্রার্থী নির্ধারণ করে। এটা তো তৃণমূল কংগ্রেস নয়, খাতা পেন নিয়ে কেউ একজন বসে গেলে ওই ঢোকা, একে বাদ দিয়ে একে তাড়িয়ে, এইভাবে বিজেপিতে প্রার্থী সিলেকশন হয়? বিজেপিতে প্রার্থী সিলেকশনের পদ্ধতি সম্পূর্ণ অন্য, সেই অনুযায়ী প্রার্থী সিলেকশন হবে। এদিকে নতুন দল করেছে হুমায়ুন কবির, কিন্তু তিনি কেন জেড ক্যাটাগরি নিরাপত্তা পাবেন? বাইরের দেশ থেকে প্রচুর টাকা আসছে হুমায়ুন কবিরের কাছে তার দলকে দাঁড় করানোর জন্য। কেন্দ্র সরকার কেন চুপ রয়েছেন এখনো? না, জেড প্লাস সিকিউরিটি দেওয়া হয়েছে সম্ভবত থ্রেট পারসেপশনকে নজর করে রেখে। একটা মানুষের উপর যদি থ্রেট থাকে তাহলে তো বাঁচাতে হবে ওকে, না চাইলে জেড সিকিউরিটি সেটা দেওয়ার নিয়ম হয়তো দিয়েছে। আমি তার ভেতরের ব্যাপারগুলো বলতে পারবো না, আমি এটুকু জানি কারোর যদি সিকিউরিটি থ্রেট থাকে তাহলে তাকে সিকিউরিটি দেওয়া হয়, এক। দ্বিতীয় কথা, আমি মনে করি হুমায়ুন কবির আসলে তৃণমূল কংগ্রেসেরই লোক। উনি কোথায় তৃণমূল কংগ্রেসের বাইরে গেলেন? তৃণমূল এর আগে এই ভদ্রলোকই তো বলেছিলেন যে আমরা 70 বাকিরা 30, ইচ্ছে হলে কেটে ভাসিয়ে দিতে পারি। তারপরে তৃণমূল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, কিচ্ছু তো নেয়নি। আজকে নিল কেন? কারণ ওপেন চ্যালেঞ্জ করেছে এদের নেতৃত্বকে, যার জন্য ব্যবস্থা নিয়েছে। আর একটা কথা, কেউ মসজিদ বানালে তেমন কিছু বলার থাকে না, কিন্তু একটা ইতিহাস, যে ইতিহাসের পরিসমাপ্তি ঘটে গেছে, সেই নাম ধরে আবার মসজিদ তৈরি করা, এটা এক ধরনের উস্কানি। আবার সেই পুরনো ক্ষতটাকে নিয়ে আসা। মনে রাখতে হবে হুমায়ুন কবিরকেও, যে বাবরি মসজিদ প্রতিষ্ঠা মানে রামের জন্মভূমিতে হিন্দুদের মানে গভীর ক্ষত তৈরি করেছিল। বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী সেই ক্ষত কিন্তু মেরামত হয়নি। আমাদের সকলের কপাল ভালো, ভারতীয় জনতা পার্টি এমন একজনকে প্রধানমন্ত্রী করেছে, নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি হিন্দুদের চোখের জলটা মুছিয়েছেন, তাদের সে ক্ষতটাকে মেরামত করেছেন। সেখানে এখন গোটা বিশ্বের হিন্দুদের একটা মিলনস্থল তৈরি হয়েছে, ভব্য রাম মন্দির। ঠিক যেরকম, আমি জানি না আপনি গেছেন কিনা, আমি গেছি গুজরাটের সোমনাথে, যেখানে বারবার ভেঙে দেওয়া হয়েছিল সেই মন্দিরটাকে, সেখানে সর্দার বল্লভভাই প্যাটেল সেই মন্দিরটা বানিয়েছিলেন। আজকে সেটাও কিন্তু বিশ্বের হিন্দুদের অন্যতম মিলন ক্ষেত্র। তাহলে আবার সেই জায়গায় খোঁচা মারাটা, ইটস ডেঞ্জারাস। আমি অনুরোধ করবো দয়া করে খোঁচাটা মারবেন না। মসজিদ একজন মুসলিম ধর্মপ্রাণ মসজিদ বানাতে পারে, আমার সেখানে কিচ্ছু বলার নেই, কিন্তু খোঁচা
ওই ক্ষতস্থানকে আবার রক্তাক্ত করার চেষ্টা করা, ইট ইজ ডেঞ্জারাস। আমি পরিষ্কার বলবো, ইটস এ ডেঞ্জারাস গেম, ডোন্ট প্লে দ্য গেম। বিদেশি অনুদান থেকে বিপুল বেআইনি অর্থ হুমায়ুনি তহবিলে ঢুকছে বলে অভিযোগ। সেন্ট্রাল কেন এর কোনো ইনভেস্টিগেশন করছে না বিমলদা? না, ইনভেস্টিগেশন যে হচ্ছে না কি করে বললে, বুঝলেন আপনি? করতেই পারে, খবর নিশ্চয়ই নিচ্ছে, আমি জানি না, সেটা বলতে পারবো না। কিন্তু কোথাও বেআইনিভাবে অর্থ ঢুকলে সেন্ট্রাল সেগুলো নজর রাখে। সেন্ট্রাল গভর্নমেন্ট তার বিভিন্ন যে আর্থিক যে তদন্তকারী সংস্থা, তারা নজর রাখে। আমার ধারণা তারাও নিশ্চয়ই নজর রাখছে। তাই তারা কি করছে তা আমি তো তাদের সঙ্গে আমার কোনো রেগুলার যোগাযোগ নেই, বলতে পারবো না। কিন্তু তারা এমনি ছেড়ে ছেড়ে দেয় না, তারা যথেষ্ট নজর রাখে।